আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম বেশ ওয়ান্টেড একটা ভিডিও নিয়ে, যে ভার্সিটি প্রস্তুতি নিচ্ছি। এখন এক একটা অধ্যায় কি 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 জিনিসপাতি পড়লে আমি বুঝতে পারবো যে অধ্যায়টা আমার কমপ্লিট হইলো। তো ভার্সিটি ভর্তি প্রস্তুতিতে প্রত্যেকটা অধ্যায় পড়ার জন্য, প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে পড়ার জন্য কমপ্লিট রোডম্যাপটা আসলে কি হইতে পারে, এইটা আমি এই ভিডিওতে শিখাই দেবো। যে প্রথমে কি পড়বা, দ্বিতীয়তে কি পড়বা, শেষে কি পড়বা, একদম ডিটেইল, বুঝছো? এবং কোনটা কেমনে পড়লে তোমার প্রিপারেশন ভালো হবে, বেশি দিন মনে থাকবে, এগুলোও শেখায় দেওয়া হবে এই ভিডিওতে। ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি। এটা হচ্ছে চ্যাপ্টারের রোডম্যাপ। মোটমাট এখানে 5টা পয়েন্টে ভাগ করেছি এবং কোনটা কিভাবে পড়তে হবে সেটা আমি একটা একটা করে বলে দিব তোমাদেরকে। তো প্রথমত হচ্ছে ক্লাস। মনে করো গতকাল আমার এখানে আমাদের ভার্সিটি প্রোগ্রামে ম্যাট্রিক্স অধ্যায়টা শুরু হইলো। তাহলে আমি এখন কি করি, ম্যাট্রিক্সের অংশটা আমি একটা লেকচারে শেষ করাই দিলাম। তোমাদের কাজ হবে ওই লেকচারটা খুব ভালো মতো করা। হ্যাঁ, এরকম হয় যে ম্যাট্রিক্স যেহেতু মোটামুটি সবাই পারো, তো দেখা গেছে যে এখানে তুমি দেখবে যে 30, 40, 50% তোমার জানা এইচএসসি থেকেই তুমি পড়ে আসছো। বাট এরপরেও যেগুলো জানো সেগুলোও আবার শুনবা। তোমরা যে অধ্যায়টা পারো এটা তো আমিও জানি নাকি, তো পড়াচ্ছি যে নিশ্চয়ই কিছু না কিছু হিসাব করে পড়াচ্ছি। সো লেকচার খুব ভালো মতো ফলো করতে হবে, লেকচার খুব ভালো মতো ফলো করতে হবে। ওকে, এইটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, লেকচার ফলো করা। এবং লেকচার ফলো করার আরেকটা গুরুত্ব কেন, সেটা হচ্ছে যে লেকচারের মধ্যে না তুমি অনেক ফিল্টারিং করা জিনিস পাবা। অর্থাৎ এমন অনেক জিনিস সিলেবাসে আছে, তোমাদের ইন্টারে আছে, যেগুলো নাকি ভার্সিটিতে আসেই না, সেগুলো স্কিপ। আবার এমন অনেক কিছু তোমাদের সিলেবাসে নাই যেগুলো নাকি ভার্সিটিতে আসে, সেগুলো ইনক্লুড। তার মানে কি, তোমার এটা অনেক ফিল্টার করা জিনিস। তো ওই জন্য লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। লেকচারের উপর খুব ভালো মতন লেকচারটা করতে হবে, যে কোনো লেকচার। ওকে, তাহলে গেল, তুমি প্রথমে একটা লেকচার করলা। লেকচার করার পরে ধরো তুমি রাত 8:30 থেকে 12টা পর্যন্ত একটা লেকচার করলা, করার পরে তুমি ঠান্ডা মাথায় ঘুমিয়ে যাবা। ওকে, সকালবেলা উঠে তুমি সেই লেকচারে যা তুমি নোট করেছো সেই নোটটা রিভাইজ করবা। সকালবেলা উঠে মনে হইতে পারে ভাই মাত্র তো গতকাল রাতে করলাম, সব তো মনেই আছে। নাও, পুরো লেকচারটা রিভাইজ করবা। ভাই রিভিশন মানে কি, চোখ দিয়ে রিডিং পড়ে এই অঙ্ক পারি, এই অঙ্ক পারি, এরকম নাও। লেকচারের তুমি এক একটা কনসেপ্ট পড়বা, পড়ার পরে যে প্রশ্নটা, আমি তো প্রশ্ন করে করে লিখা দিই, আমরা সবাই কিন্তু এমনি করে লিখাই, একটা কনসেপ্ট একটা করে প্রশ্ন, ওগুলোর উপরে কয়েকটা করে প্রশ্ন। তুমি একটা কনসেপ্ট ওগুলো হচ্ছে বই ইসের থেকে, লেকচার নোট থেকে দেখে দেখে পড়বা। পড়ার পরে যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলা জাস্ট প্রশ্নটা দেখবা, দেখে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। আটকে গেলে তখন আসবা তুমি লেকচার নোট থেকে দেখতে, বুঝছো? বিকজ মাত্র গতকাল করেছো, ভুলে যাওয়া উচিত না। এরপরেও ভুলে যাচ্ছ, তার মানে এটা মারাত্মক কঠিন কোয়েশ্চেন তোমার জন্য। যদি ভুলে যাও ওইটার মধ্যে দাগ দিয়ে রাখবা। এই দাগটা তোমাকে ভর্তি পরীক্ষার আগের দিন প্রিপারেশন নিতে হেল্প করবে। ওই দাগানো ম্যাথগুলো হচ্ছে সেই সব দাগানো ম্যাথ যেগুলো নাকি তুমি পরের দিনই ভুলে যাও, এরকম জিনিস। সো এগুলো কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। ওকে, তো এরকম করে তুমি সকালবেলা যখন রিভিশন করতে যাবা, একটা একটা করে ম্যাথ নিজে নিজে করতে যাবা, একটা একটা করে প্রশ্ন নিজে নিজে সলভ করতে যাবা, যেটা যেটা আটকে যাচ্ছে একটা করে দাগ দিয়ে রাখবা। দাগ দিয়ে এভাবে করে মনে করো সকালবেলা 2 ঘন্টা পড়লেই দেখবা একটা লেকচার শেষ, খুব ভালো মতন শেষ হয়েছে, নিজে নিজে হাতে লিখে শেষ হয়েছে। তাহলে গেল, এমনি করে লেকচার রিভিশনটা গেল। দেন আমাদের এই যে এখানে যে কনসেপ্ট বুকগুলো দেওয়া হয়, এই কনসেপ্ট বুকগুলো তুমি এরপরে ধরবা। তো আমরা যে পড়াই, আমরা তো হচ্ছে কি একদম এই সিরিয়াল অনুসারেই পড়াই, একদম ওই হেডলাইনগুলো দিয়েই পড়াই। তো তোমাদের না কনসেপ্ট বুক থেকে বুঝতে আরাম হবে যে আসলে কোনটার পরে কোনটা কেমনে কি আসলো। এবং যেহেতু তোমার ক্লাস একবার করা শেষ, লেকচার নোট তুমি নিজে একবার হাতে লিখে রিভাইজ করেছো, তোমার পুরো আয়ত্তে থাকবে। তখন কনসেপ্ট বুক পড়তে দেখবা সময়টা একটু কম লাগবে, নর্মাল পড়তে যতটুকু সময় লাগতো তার চেয়ে অনেকটা কম লাগবে, বুঝছো? তো কনসেপ্ট বুকটা এরপরে দেখবা, এবং পুরোটা না। ধরো আমি আজকে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা ম্যাট্রিক্স করাইলাম, খালি নির্ণায়ক ধরি নেই। মনে করো তুমি সকালবেলা উঠে যখন নাকি ম্যাট্রিক্সের এই লেকচারটা রিভাইজ করলা, এরপরে কনসেপ্ট বুকটা খুললেও জাস্ট ম্যাট্রিক্সের অংশটাই করবা, ম্যাট্রিক্সের অংশটাই করবা। ওইখানে দেখবা অনেক অনেক প্রশ্ন আছে, ওগুলো সলভ করবা, ওগুলো সলভ করবা, বুঝছো? ওখানে অনেকগুলো প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো সলভ করতে হবে, ওই প্রশ্নগুলো সলভ করতে হবে। এমনি করে তুমি কনসেপ্ট বুকটা শেষ করবা। তোমার যখন কনসেপ্ট বুকের ওই টপিকগুলো শেষ, এরপরে একটা অধ্যায় এভাবে করে ফুল কমপ্লিট যখন করবা, করার পরে একটা অধ্যায় ফুল কমপ্লিট করার পরে তুমি শুরু করবা হচ্ছে প্রশ্ন ব্যাংক। তুমি শুরু করবা হচ্ছে প্রশ্ন ব্যাংক, বুঝছো? প্রশ্ন ব্যাংক ইজ আ মাস্ট, এইটা আর কোনো বিকল্প নেই। প্রশ্ন ব্যাংক সলভিংটা মাস্ট। প্রশ্ন ব্যাংক সলভ করবা কিভাবে? টাইম কাউন্ট করে, বুঝছো? একটা স্টপ ওয়াচ রাখবা, স্টপ ওয়াচ দিয়ে মনে করো 10টা করে কোয়েশ্চেন সলভ করবা, আর টাইম দেখবা যে কতক্ষণ টাইম লাগলো, কোন অঙ্কতে টাইম বেশি লাগলো, সেটা কেমনে কমায় আনা যায়, সেটার জন্য সেটাকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা আরো 2বার লিখে ফেলি,
আর 2বার সলভ করি, দেখি তো কম সময় হয় কিনা। এবার এমনি এমনি করে কোয়েশ্চেন ওয়াইজ তুমি চিন্তা ভাবনা করবা যে কোন কোয়েশ্চেনে টাইম বেশি লাগছে, সেটা টাইম কমে আনতে হবে। এমনি এমনি করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় অবশ্যই টাইমার দিয়ে সলভ করতে হবে, স্টপ ওয়াচ দিয়ে টাইম গুনে গুনে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হয়। ওকে, এটা গেল কোয়েশ্চেন ব্যাংক সলভ। দেন তোমার আবার শুরু থেকে এই রিভিশনটা আবার রিপিট করতে হবে সেম স্টাইলে। তুমি যতবারই রিভিশন দেবা অতবারই রিপিট করবা সেম জিনিসটা। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া মেইন বইটা কি তাহলে একদম বাদ দিয়ে দিব নাকি? ব্যাপারটা হলো আমাদের যে মেইন বইগুলো থাকে, এই মেইন বইগুলো থাকে এইচএসসি পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সেটার জন্য, অ্যাডমিশনে কেমনে ভালো করা যায় এটার জন্য, মানে ওভারঅল সব কিছু মিলানো থাকে মেইন বইটার মধ্যে। তুমি যদি এখন মেইন বই পড়া শুরু করো এটা অবশ্যই ভালো, তবে কথা হচ্ছে তুমি আসলে কতটুকু শেষ করতে পারবা এবং বারবার রিভিশন করতে পারবা কিনা, এইখানে একটা বড় সমস্যা থেকে যায়। বিকজ মেইন বই অনেক টাইপের অঙ্ক এবং সব টাইপের অঙ্ক সব জায়গায় আসে না। তোমার টার্গেট যদি হয় হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, সেক্ষেত্রে তুমি যদি মেইন বই থরলি পড়া শুরু করো, এমন অনেক অঙ্ক তুমি এক্সট্রা করবা যেগুলো আসেই না পরীক্ষাতে, এবং দেখা যাবে এটার পার্ট, এই অঙ্কের সংখ্যা হয়তো বা 80%-এর উপরে চলে যেতে পারে। যে মেইন বইয়ের 80% অঙ্ক হয়তো বা যাই না 20-30% থেকেই বেশি বেশি প্রশ্ন হচ্ছে। তাহলে এই যে বিষয়টা এই জিনিসটা এনশিওর করতে হবে। তো ওই জন্য আমরা বলি যে লেকচারগুলোর দিকে যদি ভালো ফোকাস করো তাহলে তোমার আসলে যে পরীক্ষায় অ্যাকচুয়ালি ঢাবিতে অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরে কী প্রশ্ন আসে সেগুলো গুছায়া যাবে গিয়ে, তখন তোমার প্রিপারেশন অনেকটা ন্যারো হয়ে যাবে, ফোকাস বেশি হবে আর কি, বুঝছো? সো এমনি করে আগাও, তাহলে দেখবা এক একটা অধ্যায় খুব ভালো মতন কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, রিভিশনটা নিয়ে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে যে রিভিশনটা এই যে কোনো আমাদের এখানে যখন সাপ্তাহিক পরীক্ষাগুলো হয় তখন তুমি চেষ্টা করবে সাপ্তাহিক পরীক্ষার আগে মিনিমাম 3 থেকে 4 বার একটা অধ্যায় যাতে রিভিশন হয়। এই যে স্ট্র্যাটেজি বললাম, ক্লাস করতে সময় লাগবে, এখানে তোমার টাইম বেশি লাগবে। লেকচার রিভিশন করতে টাইম লাগবে না, কনসেপ্ট বুকটা যখন পড়বে এখানে টাইম লাগবে, কোয়েশ্চেন ব্যাংকেও টাইম লাগবে না, বিকজ কনসেপ্ট বুক যার ভালো আয়ত্ত থাকবে তার কোয়েশ্চেন ব্যাংক কোনো বিষয়ই না। ওকে, তাহলে এখন তোমার এই জায়গাটা টাইম লাগবে, ধরো লেকচারটা করতে লাগলো 3 ঘন্টা, তারপরে এক একটা লেকচার, ওই এক একটা লেকচারের জন্য কনসেপ্ট বুক পড়তে মনে করো আরো 2 ঘন্টা লাগলো। তাহলে এই যে এটা হচ্ছে প্রথমবারের সময়টা, প্রথমবার সময়। বাট তুমি যখন দ্বিতীয়বার করতে যাবা এটা তো আর জীবনেও দেখবা না, এই ক্লাসটা আর জীবনেও দেখবা না। এক ক্লাস কি বারবার দেখতে হবে? হবে না। এইখানে তোমার দেখবো পরের বার করতে গেলে এই কনসেপ্ট বুকই শেষ করতে টাইম লাগবে 1 ঘন্টা, এরপরের বার যখন রিভিশন করতে যাবা এই কনসেপ্ট বুকে টাইম লাগবে হচ্ছে আধা ঘন্টা। এমনি এমনি করে সময় কমে আসবে, যত বেশিবার রিভিশন দিবা তত বেশি সময় কমে আসবে, বুঝছো? এইভাবে করে আগাবা। তো যারা এখনো আমাদের টার্গেট দিয়েও এই কোর্সে যুক্ত হওয়া নাই তারা চাইলে ভার্সিটি 1250 এই প্রোমো কোডের মাধ্যমে বড়সড় একটা ডিসকাউন্টে এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারবা। সো কোর্সের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে। বেস্ট অফ লাক সবাইকে, এবং এই স্টাইলটা, এই চার্টটা ফলো করিও, এটা আসলেই তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হেল্প করবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।